জানি না আজকে সিস্টেমের বিরুদ্ধে কথা বলা ঠিক হবে কিনা, তবে আজকে সিস্টেমের বিরুদ্ধে কিছু সিস্টেমের তথ্য ফাঁস করার জন্য আজকে যে ইউনিয়নটা আছে দেলটি ইউনিয়ন, এই দেলটি ইউনিয়নের একটা অংশ হচ্ছে 22 নম্বর ফোল্ডার। এই 22 নম্বর ফোল্ডার থেকে ঢাকায় আসতে সর্বোচ্চ 5 ঘন্টা সময় লাগে। এখানকার যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের দুরবস্থার কারণে এখানকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাহত হয় এবং যার কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ বলে মনে হয়। আসলে এখানে কোনো নদী পারাপার নেই। ঢাকা থেকে এই 22 নম্বর ফোল্ডার অঞ্চলে যাওয়ার জন্য কোনো নদী পারাপার নাই বললেই চলে, একটা মাত্র ব্রিজ আছে। তো এই সুযোগ এবং এই সুবিধা থাকা সত্ত্বেও এই অঞ্চলের মানুষ কেন পিছিয়ে? এই অঞ্চলে কোনো উদ্যোক্তা তৈরি হয় না। যদি কোনো উদ্যোক্তা তৈরি হতে থাকে, সেই উদ্যোক্তার বিভিন্ন সিস্টেম সে উদ্যোক্তাকে বাধা দেয়। আমি আজকে একটি বিশেষ সিন্ডিকেটের বিরুদ্ধে, বিশেষ সিস্টেমের বিরুদ্ধে কথা বলতেছি। আজ সময় হয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলার, তাই বলতেছি। এই সিস্টেম আপনাকে কিছুই করতে দিবে না এই অঞ্চলে। আপনি যদি একটা কোম্পানি করতে চান, তাহলে এই সিস্টেম বাধা দেবে। আপনি আপনার জমিতে একটা ভালো উদ্যোগ নেবেন, এই সিস্টেম আপনাকে বাধা দিবে। আপনারা দেখেছেন 2024 সালের আগস্ট মাসে কি ভয়াবহ বন্যা। এই অঞ্চলের মানুষ সেই বন্যার কবলে কিভাবে ভেসে গেছে, কিভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এই কৃষিকাজের উপর যে তারা নির্ভরশীল, এই কৃষিকাজ তারা করতে পারে না। বিগত 2024 সালে যখন নদী ভাঙনে লবণ পানি এলাকায় প্রবেশ করে, তার কারণে পরের একটা বছর এই অঞ্চলের কৃষকরা ভালো ফসল ফলাতে পারেনি। এখনো তারা দরিদ্রতার হার টেনে বয়ে নিয়ে বেড়াচ্ছে। এইখানে একটা সিন্ডিকেট চক্র কাজ করে। এই চক্র থেকে এখানকার মানুষরা চাইলেও বের হয়ে আসতে পারতেছে না। এইখানে যে গরিব বা হতদরিদ্র মানুষ আছে, তারা তাদের ন্যায্য অধিকারটুকু পায় না। আমি আজকে সেই ন্যায্য অধিকারগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে আজকে তুলে ধরব। এই অঞ্চলে যে নদী ভাঙন হয়েছিল, এই নদী ভাঙন আজকের না বা 2-4-5 বছরের না, এক সরকারের আমলের না। এটি আমি আমার এটি আমি আমার জীবন ভোর দেখে আসতেছি। আমি আমার বাপের জীবন ভোর দেখে আসতেছে। এর আগেও অনেক মানুষের মুখে শুনছি যে এই নদী ভাঙনের কারণে মানুষের শত শত বিঘা জমি নদীর তীরে হারিয়ে গেছে। আমার সব থেকে বেশি খারাপ লাগে যখন এই ভাঙন খুলে যে সেই মানুষগুলোর মুখের দিকে তাকায় থাকি। তারা পুরুষ মানুষ হয়তো, তাই কান্না করে বলতে পারে না। এখানে আমাদেরও জমি গেছে, অনেকের বাড়ি নেই, ঘর নেই, পরের জায়গায় ঘর বেঁধে টোং বেঁধে থাকতেছে। এইখানে যারা এই ভোগান্তির ভিতরে পড়ে, তাদের নিয়ে কথা বলার মতো কেউ নেই। শুধুমাত্র তারাই ভোগে। এইটা নিয়ে মাথা ব্যথা করে না উপর মহলের কোনো অফিসাররা। কেন করবে? সেইখানের ভোগান্তি তো তাদের না, তারা তো শহরে থাকে। এইখানে ভাঙন বন্ধ করে দিলেই তো হয়। এইখানে আজ পর্যন্ত এত পরিমাণে টাকা ইনভেস্ট করছে সরকার, বিভিন্ন সরকার,
যে এই ভাঙন বন্ধ করা এই বাজেটে হর হামেশাই সম্ভব, কিন্তু এই ভাঙন বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত কোনো সরকার। আমি যদি কালীনগরের ভাঙার কথা বলি, এইখানে আজ পর্যন্ত আমি দেখিনি ভাঙন বন্ধ করার কোনো পদক্ষেপ নিয়েছে বা কঠোর বা শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ পর্যন্ত যত যা বাজেট হয়েছে আমার দেখা, এই 2018 সালের পরে এই ভাঙনের নামে প্রায় 1000 কোটি টাকা বাজেট হয়েছে, কিন্তু এইখানে আমার মনে হয় না 1 কোটি টাকাও ব্যয় করা হয়েছে। যাই হোক, সেটা সরকারের দোষ, কিন্তু এইখানে ভাঙন বন্ধ করতে কেন পারে না? আসলে এমপি মন্ত্রীরা চায় এখানে ভাঙন বন্ধ করতে, কিন্তু এইখানে একটা চক্র আছে, সেটা হচ্ছে ইকসাম চক্র। এই ইকসাম চক্র আমাদের এই অঞ্চলে মাটির কাজ বা বিভিন্ন ধরনের কন্ট্রাক্টের কাজ তারা নিজে কন্ট্রাক্ট নিয়ে করে থাকে। এই কন্ট্রাক্ট চক্রগুলো মূলত এইখানে মাটির কাজ করার জন্য এবং ভেড়িবাঁধ তৈরি করার কাজগুলো নিয়ে থাকে, যার কারণে তারা পরবর্তীতে ভেঙে গেলে সেই নতুন ভেড়িবাঁধটি ভেঙে গেলে পুরনো ভেড়িবাঁধটি ভেঙে গেলে নতুন ভেড়িবাঁধ দেওয়ার জন্য যে কন্ট্রাক্ট না পায়, এই জন্যে সেই ভয়ে তারা মূলত এই ভাঙন হইতে দেয় না বা ভাঙনটাকে করতে দেয় না। এই ইকসাম, আপনারা ভাবতেছেন শুধুমাত্র যে তারা মাটির কাজের কন্ট্রাক্ট নেয়, সেটা ভুল। এই অঞ্চলের মানুষের যত সার ওষুধের যত কন্ট্রাক্ট আছে সমস্ত কিছু তারাই নেয়। যত সারের ডিলার আছে এই ডিলারগুলো তারা পরিচালনা করে। এখানে যত অবৈধ কীটনাশক আছে সমস্ত কীটনাশকের ব্যবসা পর্যন্ত তারা করে। এখানে তারা বিভিন্ন এনজিও চালায়, যে এনজিওর মাধ্যমে 10,000 টাকা বেতন দিয়ে কিছু লোককে তারা চাকরি দেয়, আর হাজারে হাজারে এই অঞ্চলের প্রায় 80% যুবতী এইখানে চাকরির অভাবে ঘুরে। এই অঞ্চলে শিক্ষিত মানুষের অভাব নেই, উচ্চ শিক্ষিত সবাই অনেকেই আছে, কিন্তু তাদের একটা ভালো চাকরি নেই। এই অঞ্চলে একটা ফ্যাক্টরি বা একটা কোম্পানি নেই যে কোম্পানিতে তারা কাজ করবে। যদি তাদের কোনো কোম্পানিতে চাকরি করার দরকারও হয়, তাহলে আমার মতো অনেক দূর প্রবাসে এসে তাদেরকে কাজ করতে হয়। এই অঞ্চলে আরও ভোগান্তি আছে, যেটা বলে বোঝানো শেষ করা যাবে না। এটার বিরুদ্ধে কেউ আজ পর্যন্ত কোনো কথা বলে না, যেহেতু এটা একটা প্রত্যন্ত অঞ্চল। এই ব্লু গোল্ড, অর্থাৎ এটা আপনি ব্র্যাক বলতে পারেন বা ব্লু গোল্ড বলতে পারেন। সত্যি কথা বলতে এই এজেন্টের বিভিন্ন বিভিন্ন পার্টিশনের ভাগ আছে, এই ভাগগুলো একসাথে হয়ে কাজ করে, তাই এদেরকে খুঁজে পাওয়া অসম্ভব প্রায়। এটা ব্র্যাকের সাথে কাজ করে, এটা কাজ করে আপনার ব্লু গোল্ডের সাথে। এটা নিজে করি একটি গ্রুপ আছে এই অঞ্চলে, এই নিজে করির এই গ্রুপ এই দেশটাকে এই অঞ্চলটাকে চূষণ করে খায়, এবং তারা বিভিন্ন ধরনের জাতিগত বিভেদ তৈরি করে দেয়। এখান থেকে প্রায় 30 বছর আগে শহীদ করিনাময় সর্দার নামের একজন মহিলা লবণ পানির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মারা যায়। সেই ন্যারেটিভকে কেন্দ্র করে তারা বিভিন্ন ন্যারেটিভ এখানে তৈরি করে। আজ পর্যন্ত তাদের সিস্টেম এতটাই শক্তিশালী, কিন্তু সেই শহীদ করুণাময় সর্দারের মৃত্যুর যে সঠিক বিচার, সেই বিচার তারা এখনো প্রতিষ্ঠিত করতে পারেনি, আর করবেও না। তারা শুধুমাত্র এই ন্যারেটিভটাকে বাঁচিয়ে রেখে এবং এই ন্যারেটিভটাকে পুঁজি করে এইখানে এই অঞ্চলের মানুষকে শোষণ করে যাচ্ছে। এই অঞ্চলে আমি আজকে যে এই কথাগুলো বলতেছি, আমার বিরুদ্ধে কঠোর অ্যাকশন তারা নিতেও পারে, কিন্তু আমি এগুলোর বরদাস্ত করি না। আমি তাদের আসল মুখোশ খুলে ধরব। আমি কালকে একটি ভিডিও আপলোড করেছিলাম শর্ট মিনিংসে, একটি ঘের আমি দেখাইছিলাম। সরকারি জায়গা আছে এই অঞ্চলে অনেক, এই সরকারি জায়গার ভিতরে একটা ঘের আছে। এই ঘেরটা মূলত সরকারি জমি। এই ঘেরের ব্যাপারে আমি আপনাদেরকে এবার টোটালি ইন ডিটেইলি বলি। সেটা হচ্ছে এই ঘেরের যে মাছের যে ঘের, এই ঘেরের যে জমিটা সেটা সরকারি, এবং এই জমিটুকু এলাকার যে ভূমিহীন ব্যক্তি আছে তাদের ভিতরে বন্টন করে দেওয়ার নিয়ম ছিল। কিন্তু এই জমি যারা খায় তাদের লিস্ট আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখেন। এনাদের নামে কমপক্ষে 5 বিঘা, 3 বিঘা, 2 বিঘা করে ব্যক্তিগত বাবার অরেস্কৃত সম্পত্তি আছে। তারপরেও তারা এই জমি আত্মসাৎ করে, এই সরকারি গরিবের জমি আত্মসাৎ করে। এই অঞ্চলে অনেক গরিব আছে,
বিশেষ করে ওই ভাঙনের কবলে যাদের জমি হারাইছে, ঘর হারাইছে, বাড়ি হারাইছে, তারাও পাইতে পারে এই জমির অংশ, কিন্তু তা না। এই জমিগুলো সেই প্রভাবশালী ব্যক্তিরাই এই ইকসাম, এই নিজে করির পাওয়ারকে ব্যবহার করে, সিস্টেমকে ব্যবহার করে, দালালি করে তারা এই জমি আত্মসাৎ করে। আপনারা ইতিমধ্যে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই যে খালগুলো দেখতে পাচ্ছেন, এই খালগুলো পর্যন্ত সরকারি। এই সরকারি খালগুলো সঠিক মতো কাটা হয় না এবং পানি প্রবাহ ঠিক মতো যায় না বিধায় এই বিলগুলোতে ঠিক মতো মাঠে ধান চাষ করা যায় না এবং পানি সরবরাহ করা যায় না। বন্যা কবল পরিস্থিতিতে ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নেওয়া যায় না, শুধুমাত্র এই সমস্ত সিন্ডিকেট চক্রের কারণে। এই অঞ্চলটায় একটা সমতল অঞ্চল, দেখতেই পারতেছেন। এই সমতল অঞ্চলে চাইলে মাছ চাষ করা যায়, চাইলে যে কোনো কিছুই করা যায়, এখানে ফ্যাক্টরি করা যায়, কিন্তু এই ইকসাম এগুলো হতে দেয় না। আপনারা দেখেছেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে এরা বিভিন্ন তীব্র আন্দোলন সৃষ্টি করছিল। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র না হইলে এই অঞ্চলের বিদ্যুতের ঘাটতি পূরণ করা যেত না। আপনি সারা জীবন টেকনোলজির বাইরে থাকবেন, আপনি সারা জীবন অর্থ উপার্জন থেকে বিরত থাকবেন, আর এই নেদারল্যান্ড সরকার আপনার উপর পারমাণবিক বোমা মারবে। এরা ন্যাটো জোটের অংশ। এই নেদারল্যান্ড সরকার, এই নিজে করি, এরা ন্যাটো জোটের একটা অংশ। এরা এই দেশের ভিতরে একটা পক্সি রাষ্ট্র হিসাবে গড়ে রাখার জন্য আমাদের 22 নম্বর ফোল্ডারকে হুমকি হিসাবে দেখতেছি। এই 22 নম্বর ফোল্ডারকে যদি বাংলাদেশ সরকার রক্ষা না করতে পারে, তাহলে এইখানে এই ব্রিটিশরা একটা প্রক্সি রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে। আর এই আমাদের অঞ্চলের কিছু মস্তক কিছু অশিক্ষিত মানুষদেরকে ব্যবহার করে এখানে এগুলো করতেছে। আমি যে বললাম যে শহীদ করুণাময় সর্দারের যে মৃত্যুর ব্যাপারটাকে নিয়ে তারা ন্যারেটিভ দাঁড় করিয়ে তারা এখানে জায়গা করে নিছে। আজ পর্যন্ত তাদের সিস্টেম বা তাদের উন্নত টেকনোলজির মাধ্যমে সেই খুনিকে আজ পর্যন্ত বিচারের আওতায় আনতে পারে না এরা। তাহলে তারা কাজের কাজও করতেছে না, অথচ তারা ঠিকই ন্যারেটিভ এবং তার বেনিফিট এইখান থেকে পোষায় নিচ্ছে। এই অঞ্চলে কোনো ফ্যাক্টরি হইতে দেয় না এবং এই এলাকাটার ভিতরে যত কাজ আছে, কনস্ট্রাকশন কাজ বা উন্নয়ন সামগ্রিক কাজ, তারা এই কাজগুলোকে নিয়ে নেয়। এইখানে সুদের ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা তারা করে। এই অঞ্চলের মানুষদেরকে একবার পানির নিচে ডুবায়, একবার পানির থেকে তুলে। গত 1 বছরের ভিতরে এইখানে যে কোনো ফসল হয়নি, এই অঞ্চলের মানুষের এই নিজে করি কোনো খোঁজই নেয়নি। তারা শুধু তাদের সিস্টেম এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। তাদেরকে নিয়ে অসংখ্য প্রমাণ আছে এবং অসংখ্য বিষয় আছে, যেগুলো নিয়ে যদি কথা বলা শুরু করি তাহলে সারা দিনেও হয়তো বা এ নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এইখানে যে খুশি কবির নামের একজনরা আছে, যারা মূলত এটার পিছনে মূলত ম্যান্ডেট দিয়ে থাকে। তো এদের বিরুদ্ধে কথা বললে তারা আন্দোলন ডাকে, তাদের বিরুদ্ধে সিস্টেমেটিক্যালি ব্যবহার করে এবং তারা এইখানে কিছুই হইতে দেয় না। যেমন আমি এইখানে কিছু প্রজেক্ট বাস্তবায়ন করার অনেক চেষ্টা করতেছি, কিন্তু তারা এই প্রজেক্টগুলোর বিরোধিতা করতেছে। এমন না যে এখানে লবণ পানি ভিতরে তুলে অবদা কেটে ভিতরে তুললে চিংড়ি মাছ চাষ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্ষতি হয়। সবাই লবণ পানির ভিতরে না, এখানে আমি লবণ পানি ছাড়াও চিংড়ি চাষ করা যায়, সেরকম অনেক পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিগুলো যাই করতে যাই, তাদের প্রজেক্ট বা তাদের সিস্টেমের বাইরে যে কিছু করা যাবে না। আপনি যদি গল্লা চাষ করেন তাহলে তাদের সিস্টেমের ভিতরে থেকে করা লাগবে, অর্থাৎ আপনি কত টাকা আয় করতেছেন, কত টাকা ব্যয় করতেছেন, সব হিসাব তারা রাখবে। এবার কথা হচ্ছে, আপনি যদি কোনো কোম্পানি করতে চান বা একটা অফিস করতে চান, তাহলে তাদের অনুমতি লাগবে এবং এখানে বাইরের কেউ এসে এখানে উদ্যোক্তা হইতে পারবে না। তারা বিভিন্ন সিস্টেমিক্যালি বাধা দেয়। কেউ এখানে বাইরের থেকে যে লবণ পানি ঢোকায় যে চিংড়ি চাষ করতেছে এমনটা কিন্তু না। বাইরে থেকে চিংড়ি চাষ লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে, সেই মার্ডারটা হওয়ার পর থেকেই বন্ধ হয়ে গেছে। কিন্তু এরপরেও তারা ন্যারেটিভ দাঁড় করায়, মানুষকে বিভিন্ন ধরনের উঠে দাঁড়ানো থেকে তারা বাধা বিঘ্ন ঘটায়। ধরেন যে সাপোজ আপনি একটা কোম্পানি করবেন বা ফ্যাক্টরি করবেন, এই অঞ্চলে আপনি ওই ফ্যাক্টরিটা করতে পারবেন না। এখন যদি এই অঞ্চলে আমি ফ্যাক্টরি না করতে পারি, তাহলে এই অঞ্চলের বেকারত্ব কিভাবে দূর হবে? এত মানুষ শুধুমাত্র কৃষির উপরে নির্ভরশীল হয়ে কিভাবে থাকবে? আমি আপনাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরলাম, আরও ধাপে ধাপে
ভবিষ্যতে তুলে ধরবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।